সত্যায়তনের ইতিবৃত্ত আজ দ্বিতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় পর্ব। কলকাতার সত্যাশ্রয়ীদের মধ্যে শ্রী পতিতপাবন ছাড়াও আরও কয়েকজন শ্রীমৎ সত্তর্ষির কর্মকাণ্ডে কর্মী হিসেবে বিশেষভাবে যোগদান করেছিলেন। সেরকম একজন সত্যাশ্রয়ী ছিলেন সুরেন্দ্রনাথ পাত্র। তখন মহামন্দিরের উৎসবের যোগাড়যন্ত্রের প্রায় সব জিনিসই কলকাতা থেকে আসত, শুধু চাল ডাল এসব ছাড়া। শ্রী পতিতপাবন এবং সুরেন্দ্রনাথ দুজনে ওই জিনিসপত্র নিয়ে রাতের ট্রেনে হাওড়া থেকে রওনা দিতেন। মালপত্রের মধ্যে থাকত প্যান্ডেলের চট, বিস্কুটের টিন, নতুন গ্যাসপাতি, এছাড়াও আরও অনেক কিছু। ওই ট্রেন প্রথম দিকে ছাতনায় থামত না, সুতরাং বাঁকুড়ায় নেমে আসতে হতো। আশ্রমে বলদ ছিল। রাত্রে ছেলেদের মধ্যে দুজন গাড়ি নিয়ে রওনা হয়ে যেত এবং 25 কিলোমিটার দূরে বাঁকুড়া পৌঁছে স্টেশনে অপেক্ষা করত। বাঁকুড়া যেতে ঘণ্টা চারেক লাগত। এছাড়া কয়লা আনতে বাঁকুড়া যেতে হতো। যাঁরা যেতেন তাঁদের কাছে শুনেছি যে বলদ দুটি খুব ভালো ছিল। ছেলেরা ঘুমিয়ে পড়লেও বলদ ঠিক রাস্তা ধরে চলত। শ্রী অনিল সরকারের কাছে শুনেছি উনি এবং নানক বসু দুজনে ওই রকম একবার রাত্রে বাঁকুড়া যাওয়ার সময় একসঙ্গে ঘুমিয়ে পড়েছিলেন। বলদ চলতে চলতে হঠাৎ কোনো কারণে রাস্তা ছেড়ে পাশে নেমে পড়েছে, তারপর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে গাড়ি চলা বন্ধ হতে ওনাদের ঘুম ভেঙে গেছে। তাড়াতাড়ি উঠে দেখেন গৌরীপুরের পুকুরের দিকে মুখ করে বলদ দাঁড়িয়ে আছে। রাস্তা হারাতেই তারা সামনে জল দেখে দাঁড়িয়ে পড়েছে। এছাড়া উৎসবের সময়ও অনেকে আসতেন পরিবার সহ, তাঁরাও গরুর গাড়িতে আসতেন। পরে শ্রীমৎ সত্তর্ষি রেল কর্তৃপক্ষের সঙ্গে লেখালেখি করে ছাতনা স্টেশনে রাতের গাড়ি দাঁড় করানোর ব্যবস্থা করেন। সে আমলে স্টেশনে গরুর গাড়ি ভাড়াও পাওয়া যেত। ওই সময় আশ্রম প্রতিষ্ঠার প্রায় সমকালেই কেঞ্জাকুড়া বাঁকুড়া বাস সার্ভিস চালু হয়। নাম ছিল ভিখারি বাস সার্ভিস। সকালে কেঞ্জাকুড়া থেকে ছেড়ে বাঁকুড়া যেত এবং সন্ধেবেলায় ফিরত। কয়েক বছর পর থেকে দুপুরে একটি ট্রিপ চালু হয়। ওই বাসের মালিক শ্রী ভুবন গড়াই প্রথম দিকে নিজেই বাস চালাতেন। উনি শ্রীমৎ সত্তর্ষির শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে তিনি খুব বড় প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট কোম্পানি তৈরি করেছিলেন। তার অনেকগুলি রুটে বাস চলত। শ্রী ভুবন গড়াই আশ্রমের জন্য একজনের যাতায়াতের ফ্রি পাস দিয়েছিলেন। ক্রমে ক্রমে আরও একটি বাস চালু হয়। সেটা ছিল আর কে ঘোষ কোম্পানি। ওই আগের বাস আমি দেখেছি। তাতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী থাকত। প্রথম শ্রেণী ছিল ড্রাইভারের কেবিনের বাঁ দিকে দুটি সিট, মাঝখানে সরু মতো পার্টিশন দেওয়া দ্বিতীয় শ্রেণী, ওটা শুধু মহিলাদের জন্য, আর পেছনটা ছিল তৃতীয় শ্রেণী, পিছনের দরজা। শ্রীমৎ সত্তর্ষির দেহরক্ষার পর আর কে ঘোষ বন্ধ হলে মেঘদূত বাস সার্ভিস চালু হয়। তাঁরাও শ্রী গড়াইয়ের মতো আশ্রমের জন্য একজন যাতায়াতের ফ্রি পাস দিয়েছিলেন। এই ব্যবস্থা বহুদিন চলেছিল। পরবর্তীকালে ওই বাস সার্ভিস দুটি কালের প্রভাবে বন্ধ হয়ে যায়। এই সম্পর্কে একটা ঘটনার কথা বলি। একদিন শ্রীমৎ সত্তর্ষি বাঁকুড়ায় এক সত্যাশ্রয়ীর বাড়িতে যাবেন হোম করতে। তাঁদের নানা রকম অশান্তি চলছিল। যা হোক, যেদিন যাবেন সেদিন সকালে আশ্রমের সামনে দাঁড়িয়ে আছেন। ভুবনবাবু বাস নিয়ে এসে ওনার যাওয়ার থাকলে বাস থামিয়ে নেমে প্রণাম করতেন এবং গুরুদেব বাসে উঠলে উনি উঠে স্টার্ট দিতেন। সেদিনও যথারীতি উনি বাস থামিয়ে প্রণাম করলেন এবং গুরুদেব বাসে উঠলে নিজে উঠে স্টার্ট দিতে গেলেন, কিন্তু কিছুতেই আর বাস স্টার্ট হল না। একটু পরে শ্রীমৎ সত্তর্ষি বললেন, ভুবন, দেরি হচ্ছে, তাহলে আজ আর যাব না। এই বলে বাস থেকে নামলেন আর সঙ্গে সঙ্গে বাস স্টার্ট হল। তখন ভুবনবাবুর অনুরোধে উনি আবার সেই বাসে উঠেছেন আর বাস আবার স্টার্ট বন্ধ হয়ে গেল। উনি বললেন, ভুবন, আজ আমার যাওয়া হবে না, তুমি বাস নিয়ে চলে যাও। বলে বাস থেকে নামলেন আর বাস আবার স্টার্ট হল। পরের দিন উনি আশ্রমের গরুর গাড়িতে বাঁকুড়া গিয়ে হোম করেছিলেন। 1929 সাল থেকেই আশ্রমের পত্তন ভালোভাবে হয়ে গেছে এবং ওই সময় থেকেই শ্রী পতিতপাবন আশ্রমে যাওয়া আসা শুরু করেছেন। আগেই বলেছি, শ্রী পতিতপাবনের সঙ্গে গুরুমা ও গুরুকন্যা সাক্ষাতের বিষয়। এই সময় শ্রী পতিতপাবনের মাধ্যমেই উমা আশ্রমের যাবতীয় খবরাখবর পাচ্ছে। তখন থেকেই উমার আশ্রমে যাওয়ার খুব ইচ্ছে। 1932 সালের মার্চ মাসে দোল পূর্ণিমার উৎসবে উমার আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বন্ধ হয়ে গেল।
শ্রীমৎ সপ্তর্ষি উৎসবের পর কোনো এক সময় আসতে বললেন। 1931 বাংলা 1338 সনের ৩রা চৈত্র শ্রীযুক্ত অমৃতলাল চট্টোপাধ্যায় ইঞ্জিনিয়ার মশাই তিনি সত্যায়তন বিদ্যাপীঠের গৃহ ও ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। তারপর 1932 সালের সেপ্টেম্বর নাগাদ বিদ্যালয়ে নতুন গৃহে পঠন পাঠন শুরু হল। প্রথম দিকে প্যান্ডেল খাটিয়ে বিদ্যালয় শুরু হয়েছিল। ওই সময় অনেক সত্যাশ্রয়ী তাঁদের ছেলেদের সত্যায়তন বিদ্যাপীঠে ভর্তি করেছিলেন। শ্রী পতিতপাবনও তাঁর 2 ছেলে নীরু এবং মনটাকে এই বিদ্যাপীঠে ভর্তি করবেন ঠিক করলেন। সেই মতো তিনি তাঁর 2 ছেলে ও উমাকে নিয়ে আশ্রমের উদ্দেশ্যে রওনা হলেন কলকাতা থেকে। সময়টা ছিল পুজোর পর। গুরুকন্যা স্মৃতি অনুযায়ী ডিসেম্বর মাস, ইংরেজি 1933 সাল। ডিসেম্বরের এক সকালে উমা শ্রী পতিতপাবন ও তাঁর 2 ছেলের সঙ্গে প্রথমবার আশ্রমে এসে পৌঁছলেন। আগেই বলেছি তখন চক্রধরপুর প্যাসেঞ্জার রাতের গাড়ি ছাতনা স্টেশনে থামত না। ওই সময় হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জারে একটি বাঁকুড়া কোচ থাকত, সেটি বাঁকুড়া স্টেশনে কেটে রেখে গাড়ি চলে যেত। পরে বাঁকুড়ায় নেমে আসানসোল প্যাসেঞ্জার গাড়ি ধরে ছাতনায় আসতে হতো। তখন ছাতনা স্টেশনে গরুর গাড়ি ভাড়া পাওয়া যেত। সেরকম গরুর গাড়ি ভাড়া করে ওনারা আশ্রমে এলেন। সে সময় আশ্রমে গরুর গাড়ি ঢোকার রাস্তা ছিল পূর্ব দিকের ইঁদারার দিকে। এখন যেখানে সত্য সংঘের ঘর হয়েছে তার সামনে একটা বড় আমগাছ ছিল, মধ্যে ফাঁকা জায়গা। ওপাশে ইঁদারা, ইঁদারার পূর্ব পাড়ে গোয়ালঘর, আর ইঁদারার দক্ষিণ পাড়ে ছিল ডিসপেন্সারি এবং হেডমাস্টার মশাইয়ের বাসস্থান। গরুর গাড়ি ওই আমগাছ ও গোয়ালঘরের মাঝখান দিয়ে প্রবেশ করে আশ্রমের ফাঁকা জায়গায় ঢুকল। উমার মন খুবই চঞ্চল, আশ্রমের পরিবেশে মুগ্ধ, মনে মনে একটু দ্বিধা, বাবা কি বলেন। ওনারা গরুর গাড়ি থেকে নামলেন। আশ্রমের অনেকেই তখন গরুর গাড়ি ঢুকতে দেখে সামনে এসে উপস্থিত হয়েছেন। উমাকে দেখে সকলেই বিস্মিত। সুন্দর ধপধপে ফর্সা রং, মাথায় বিরাট খোঁপা, ওনার চুল প্রায় পায়ের গোছ পর্যন্ত লম্বা ছিল। সবাই মনে মনে ভাবছে, এ আবার কে? শ্রী পতিতপাবন সকলকে সম্বোধন করে বললেন, এই হল রানী, আমার বোন। উমার ডাকনাম রানী। এখন উমাকে ওই নামে ডাকবার মতো একজন সত্যাশ্রয়ী জীবিত আছেন, তিনি হলেন আশ্রমের মহামন্ত্রী শ্রীযুক্তা প্রমীলা নিয়োগী। শ্রী পতিতপাবন যথার্থই উমাকে বোন পরিচয় দিয়েছিলেন, কারণ প্রকৃতপক্ষে দীক্ষান্তে উমা তাঁর গুরুভগ্নী। এর পরের ঘটনা গুরুকন্যার কথাতেই বলি। তখন বাবা থাকতেন টিনের ঘরের দক্ষিণে যে ছোট ঘরটি আছে সেখানে। যোগপীঠ বা বর্তমান বাসুলিতলার ঘর তখনও হয়নি। আমি ধীরে ধীরে টিনের ঘরের বারান্দায় পূর্ব দিকের যে জাল দেওয়া দরজা ছিল সেখানে গিয়ে দাঁড়ালাম। বাবা বেরিয়ে এসে বললেন, তুমি এসেছ? আমি প্রণাম করলাম। বাবা বললেন, পতিতপাবন কই? বলতে বলতেই পতিতপাবনদা এলেন। উনি জিজ্ঞাসা করলেন, রানীর কি পরিচয় দিলে? পতিতপাবনদা বললেন, আমার বোন। বাবা মৃদু হেসে বললেন, কেউ বিশ্বাস করবে? যাই হোক, উমা যে গুরুকন্যা সে কথা বেশিক্ষণ চাপা থাকেনি। কিন্তু সত্যাশ্রয়ীদের মধ্যে বা গ্রামস্থ সকলেই অত্যন্ত স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলেন। তার কারণ তার পরিবার আছে একথা মোটামুটি যারা প্রধান তারা সকলেই জানতেন এবং শ্রীমৎ সত্তর্ষিও এই বিষয়টি গোপন করেননি। সাধারণভাবে ভারতীয় সংস্কারপন্থী ভাবধারায় গেরুয়াধারী সন্ন্যাসী বলতে বোঝায় তাকেই যিনি সংসার ত্যাগ করে সম্পূর্ণ চলে এসেছেন এবং দেখা যায় তাঁরা পূর্বাশ্রম অর্থাৎ সংসারের বিষয় আলোচনা করেন না। কিন্তু আগেই বলেছি, দণ্ড কমণ্ডলু জটাজুটুধারী সন্ন্যাসী তিনি ছিলেন না। এছাড়া তিনি কোনো গুরুমণ্ডলী বা আখড়ার অন্তর্গত ছিলেন না। আশ্রমেও কখনো কোনো সাধু মহারাজদের আমন্ত্রণ জানাননি। দু একজন ভ্রাম্যমাণ সাধু অবশ্যই কখনো কখনো আসতেন, তবে তাঁরা নেহাত রাত্রের আশ্রয়ের জন্য। শ্রীমৎ সত্তর্ষির দেহরক্ষার পরও এরকম সাধুরা আসতেন, তবে বর্তমানে তাঁদের আর দেখা যায় না। কালের গতিতে তাঁরা হারিয়ে গেছেন হয়তো। তবে খনিকা সরকার, পরে যিনি স্বামিকা নাম নিয়েছিলেন, তাঁর একটি লেখায় তিনি এক রাগী সাধুর উল্লেখ করেছেন, যিনি ক্রুদ্ধ কণ্ঠে গাঁজা চেয়েছিলেন। আসলে ব্যাপারটা খুব সাধারণ ছিল, রং চড়িয়ে ওটিকে ওইরকম ভাব দেওয়া হয়। আধ্যাত্মিক ক্ষেত্রে গৃহী ও সন্ন্যাসীর খুব বেশি পার্থক্য থাকে না, কারণ অভ্যাস দুজনকেই করতে হয়, আর শুধুমাত্র একটা পোশাক গ্রহণ করলেই কেউ আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছতে পারে না।
বৈদিক যুগের যে আধ্যাত্মিক জ্ঞান সমৃদ্ধ সাহিত্যের ওপর সমগ্র হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত, সেই বৈদিক যুগে মুনি ঋষিদের বেশিরভাগই ছিলেন সংসারী। এমনকি কোনো কোনো রাজাও ব্রহ্মজ্ঞ ছিলেন, যাদের কাছে মুনিরাও প্রতীকী শিষ্যত্ব গ্রহণ করে জ্ঞান লাভ করেছিলেন। যেহেতু শ্রীমৎ সত্তর্ষি ছিলেন সত্যজ্ঞানী, তাই পরিব্রাজক অবস্থার শেষে তাঁর স্ত্রী ও কন্যার সঙ্গে দেখা করতে বাধেনি। বৈদিক যুগের এই সংসারের আদর্শ বজায় রাখতে তিনি তাঁর শিষ্যবর্গের মধ্যে ব্রহ্মচারী বা সন্ন্যাসী তৈরির প্রথা প্রয়োগ করেননি। তিনি যখন পুরীতে মহিলা কুটির শিল্প শিক্ষাশ্রম করেন, তখন ছোটবেলায় দেখেছি তাঁর জন্মদিনে আশ্রমিক মেয়েরা তাঁকে সাদা ধুতি পরাতেন। তিনি হাসি মুখে তা মেনে নিয়েছেন। শান্তবাদে জ্ঞানই আসল। সত্য জ্ঞান নিশ্চিত হলে আর পদস্খলনের সম্ভাবনা থাকে না। তখন তিনি সাদা কাপড় পরা গৃহী কিংবা গেরুয়া কাপড় পরা সন্ন্যাসী, এ প্রশ্ন অবান্তর। আর সত্যজ্ঞানী তাঁর কর্তব্যে অপারগ হন না। তিনি যেহেতু বোধিসত্ত্ব জ্ঞানী, তিনি নিজের পরিবারকেও সকলের মতো সমান চোখে দেখেন, সঙ্গ পরিত্যাগ করে পরিবারের লোকজনদের ব্রাত্য করেন না। এ কারণে নিজ কন্যার দায়-দায়িত্ব তিনি কোনো দ্বিধা না করে পালন করে গেছেন। এ সম্পর্কে বোধিসত্ত্ব ও প্রত্যেক বুদ্ধ সম্বন্ধে একথা বলা প্রয়োজন। বোধিসত্ত্ব জ্ঞানী চরম উৎকর্ষতায় সকলের উন্নতির জন্য নিজেকে নিয়োগ করেন। তাঁর সকলকে সঙ্গে নিয়ে পরম সত্যের নিকট পৌঁছনোর সংকল্প। এরকম বহু বোধিসত্ত্ব জ্ঞানী ভারতবর্ষে আবির্ভূত হয়েছেন কালে কালে। প্রত্যেক বুদ্ধ নিজ প্রচেষ্টায় সত্য জ্ঞানী হন। তাঁর সংকল্প হয় নিজেকে চরম উৎকর্ষতায় পৌঁছনোর, অর্থাৎ বোধিসত্ত্ব জ্ঞানীর প্রচেষ্টায় ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলি বা সুরত, যারা তাঁর প্রভাবে উৎকর্ষতার রাস্তায় চলতে শুরু করেছে, তাঁদেরকে প্রত্যেক বুদ্ধ জ্ঞানে পৌঁছে দেন। যা হোক, উমার এই প্রথমবার সত্যায়তনে আসা ক্ষণস্থায়ী ছিল। ৫-৭ দিন পরে শ্রী পতিতপাবন গুরুকন্যা উমাকে নিয়ে কলকাতায় ফিরলেন। দ্বিতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় পর্ব আজ এই পর্যন্ত।